This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষের কথা কেউ না শুনলে ইল্লিগাল বেআইনি ট্রান্সফার হতো এবং ওটা লিস্ট আরজি করেই তৈরি হতো। আমি যখন এই লড়াইটা যুদ্ধটা শুরু করি উনি আমার পেছনেই হাত ধুয়ে পড়ে যান, আমাকে বিভিন্ন রকম হ্যাকেল করা হয়, আমার প্রাণে হুমকি অবধি দেওয়া হয়, ফোনে হুমকি দেওয়া হয়, আমাকে কেউ ফলো করতো, আমার মিসেসের মোবাইলে ফোন আসতো, মেয়ের মোবাইলে ফোন আসতো। ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি, আমি বাংলাকে সুরক্ষিত এদের থেকে মুক্তি করার জন্য এই আমার যুদ্ধটা আজকে শুরু করলাম। সত্যি তো এও এক যুদ্ধ, এও এক লড়াই, যে যুদ্ধ এতদিন ছিল অসম। বারবার বলেছিলেন কিন্তু কেউ হয়তো সেভাবে আমরা কর্ণপাত করিনি। কার্যত একাই লড়ছিলেন আখতার আলী, যদিও বারবার তার কথা তুলে ধরেছিল TV9 বাংলা। এতদিনে তার পরিচয় আমরা সকলেই জেনে ফেলেছি, কারণ তিনি সব থেকে বেশি সোচ্চার হয়েছিলেন সন্দীপ ঘোষের এগেনস্টে। সন্দীপ ঘোষের একের পর এক দুর্নীতি নিয়ে মুখ খোলায় শুধু তাকে মুর্শিদাবাদে বদলি করেই বিষয়টি থামেনি। খুনের হুমকি, এমনকি তার পরিবারের সদস্যদেরও শাসানো হয় বলে অভিযোগ। আখতার বুঝিয়ে দিয়েছেন এই কিছুদিন আগে পর্যন্ত যিনি আরজি করের অভিভাবক ছিলেন তিনি আসলে ছিলেন সেখানকার ত্রাস। অভিযোগ তিনিই বলেছিলেন তিলোত্তমা আত্মহত্যা করেছে, আর তিনি তিলোত্তমার পরিবারকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখেন। আর তিনি আবার নাকি বলেছিলেন রাতে কেন চিকিৎসকের ডিউটি করার ছিল। ভয়ঙ্কর এমন ঘটনা নিয়েও যদি অধ্যক্ষের মনোভাব এমন হয় তাহলে তিনি যাদের সঙ্গে কাজ করছেন তাদের কপালে কি জুটতে পারে? এমনটাই হয়েছিল আরজি কর হাসপাতালে তৎকালীন নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলীর সঙ্গেও, যিনি বারবার সরব হয়েছেন। বিচার চেয়ে কোথায় দৌড়ননি তিনি, এমনকি মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন। চিঠি লেখা থেকে শুরু করে ভিজিলেন্স, স্বাস্থ্য দপ্তর, আরো কত জায়গায় নালিশ জানিয়েছিলেন তিনি। যে রাজ্যের প্রশাসনিক প্রধানকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুলে চিঠি লিখেছিলেন আখতার আলী, এবং সেটা তো আজকে নয়, তা তো বেশ কয়েকদিন আগেই, 1 বছর হয়ে গেল। কি মারাত্মক সব অভিযোগ ছিল সেখানে। আপনাদের সেই চিঠিটাও একবার দেখাই, যেটা মুখ্যমন্ত্রীকে লিখেছিলেন আখতার আলী। এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের সেই চিঠি, যেখানে বলা হচ্ছে যে বিগত কয়েক বছরে আমাদের অধ্যক্ষ অধ্যাপক সন্দীপ ঘোষ এবং তৎকালীন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়ের প্রত্যক্ষ প্রশ্রয় মদতে আমাদের হাসপাতালে একাধিক বেনিয়ম এবং দুর্নীতি হচ্ছে। একটা অন্যতম গুরুত্বপূর্ণ লাইন এই চিঠির আরো তিনি কি বলছেন? বর্তমানে আমাদের এইচআরবি এবং চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় এবং অধ্যক্ষের তরফ থেকে প্রতিনিয়ত ভয় দেখানো হচ্ছে এবং প্রাণহানির আশঙ্কায় আছি। কে বলছেন আখতার আলী। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, সারা দিন ধরে আমরা আখতার আলীর বিভিন্ন রকম অভিযোগ আপনাদের সামনে তুলে ধরেছি। আখতার আলী খুন হয়ে যেতে পারেন, আশঙ্কা কার? যিনি ছিলেন সন্দীপ ঘোষের একদা সহকর্মী। আরজি কর হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে আশঙ্কা তো কম নেই শাসক দলের। আপনাদের অবশ্যই শোনাবো, কিন্তু তার আগে এই মুহূর্তে যখন এই অভিযোগগুলো সামনে আসছে, যখন আমরা দেখছি সিবিআই পরপর গত কয়েকদিন ধরে 6 দিন ধরে রীতিমতো এই সন্দীপ ঘোষকে জেরা করছে, তখন এই প্রশ্নগুলো তো উঠছে, এবং যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, যারা আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, তাদের সঙ্গে আমরা ধারাবাহিকভাবে কথা বলছি। যেমন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবীর গাঙ্গুলি। ডক্টর গাঙ্গুলি, আরো একবার আপনাকে TV9 বাংলায় স্বাগত। আপনার সঙ্গে আমি মঞ্জিরা কথা বলছিলাম। আরো একবার আপনাকে সেই প্রশ্নগুলোই করি যে এই যে আখতার আলী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন তথা স্বাস্থ্যমন্ত্রীকে, এবং তিনি কি বলছেন? তিনি প্রাণহানির আশঙ্কা করছেন। ডক্টর গাঙ্গুলি, আমি এই জায়গাটাতেই জোর দিতে চাইবো, এখানেও আখতার আলী নিরাপত্তাহীনতায় ভুগছেন, প্রাণহানির আশঙ্কা করছেন। কি বলবেন ডক্টর গাঙ্গুলি? দেখুন, আখতার আলীর এই বিষয়টা আমরা প্রায় বছরখানেক আরো বেশি সেই সময় থেকে জানি যে উনি একসঙ্গে সন্দীপ কাজ করতেন
তারপর যে কোনো কারণেই হোক তাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়। সম্ভবত এত অনাচার অত্যাচার আখতার সহ্য করতে পারেনি, যার জন্য সে প্রতিবাদ করে। এবং সে যে যে বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করেছিল, যতদূর আমার মনে আছে বা আমরা জানি, আমি কি করে জানি, আমরা সেই সময় আর্জি করে প্রাক্তনী ছিলাম এবং আমাদের প্রাক্তনী ছাত্র সংসদ যেটা ছিল, এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন, এই প্রিন্সিপালের সন্দীপ ঘোষের গুন্ডা বাহিনী অর্থাৎ ছাত্র বাহিনী এবং আরো কিছু লোকাল ক্রিমিনাল, তারা আমাদের ঘরে তালা লাগিয়ে দিয়েছিল, সিল করে দিয়েছিল দীর্ঘদিন, যাতে আমরা ওই ঘরে গিয়ে প্রাক্তনীরা ঘরে বসতে না পারি। সেই সময় আমরা এইসব খোঁজ খবর নেওয়া শুরু করি এবং তখনই আখতারের এই ঘটনাটা আমাদের কানে আসে যে সে বিভিন্ন বিষয় নিয়ে বলেছিল। আপনারা সবাই জানেন, সেটা তো এখন সবার কাছেই আছে, যে বিভিন্ন আর্থিক অনিয়ম, বিভিন্ন এবং সেই সঙ্গে ছেলেদের টাকা নিয়ে পরীক্ষায় পাস ফেল অনার্স ইত্যাদি হাউসটাপশিপ করার জন্য তোলা দিতে হতো, এরকম বিভিন্ন অভিযোগ ছিল। আখতার সেই সমস্ত অভিযোগ সামনে নিয়ে এসেছিলেন এবং সেই সঙ্গে সেটা নিয়ে আমার যতদূর জানা আছে তিনি সম্ভবত বিভিন্ন ফোরামে ঘুরেছেন, সম্ভবত তিনি ঘুরেছেন, বিভিন্ন ফোরামে ঘুরেছেন এবং কোথাও সুরাহা না পেয়ে তিনি কোর্টেও গিয়েছিলেন। ডক্টর গাঙ্গুলি, এখানে একটুখানি আপনাকে জিজ্ঞাসা করি, আমাকে মাফ করবেন আপনাকে থামালাম আমি, কিন্তু আপনি বলছেন আপনারা প্রাক্তনীরা যাতে ঘরে না বসতে পারেন, এগুলো জানার পর যাতে কোনো রকম রিয়াকশন না দিতে পারেন, তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। কি আশ্চর্য, কি ভয়ঙ্কর রকম স্পর্ধা, ঔদ্ধত্য সবকিছু। এই যে বিষয়টা, এই যে নিরাপত্তাহীনতায় ভোগা, আমার কেন জানি না মনে হচ্ছে যে তিলোত্তমা, আমাদের তিলোত্তমা, সেও তো কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগছিল। কারণ তাহলে কি ওই যে ভয়, এবং তার বাবা মার সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমার সহকর্মী শর্মিষ্ঠা গিয়ে কথা বলেছিল, যেখানে তার বাবা বলছেন যে কোথাও আরজি করে আমি কাজ করি, কাউকে বলো না। আমি শোনাবো একটুখানি দর্শকের, তারপর আমি আসছি ডক্টর গাঙ্গুলি আপনার কাছে। শোনাই, বাবা মার সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমার সহকর্মী শর্মিষ্ঠা কথা বলেছিল, শোনাবো আপনাদের। ব্যক্তি এবং যাকে নিয়ে আমরা তার নামও মুখে আনতে ইচ্ছা করে না, বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে, একটা ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে এবং নানানভাবে এটাকে ধ্বংস করার পথে এগিয়ে গেছে। তাদেরকে যেন কোনো রকমভাবে পুরস্কৃত করার দিকে এগিয়ে না যাওয়া হয়। সন্দীপ ঘোষকে পুনর্বাসন দিতে হবে এবং সেই কলকাতা শহরে দিতে হবে, আরজি কর মেডিকেল কলেজ থেকে কয়েক কিলোমিটার দূরে ন্যাশনাল মেডিকেল কলেজে, যেখানেই তিনি এমএসভিপি ছিলেন, সেখান থেকেই আরজি করে প্রমোশন পেয়ে প্রিন্সিপাল হয়ে এসেছিলেন, আবার তাকে ব্যাক টু ন্যাশনাল মেডিকেল কলেজ এটা করিয়ে দেওয়ার কি বাধ্যবাধকতা আছে, কোন গূঢ় সেই কারণ, সেটা জানতে চায় সারা মেডিকেল কমিউনিটি। ডক্টর গাঙ্গুলি, আমি সুযোগ পেলে নিশ্চয়ই আবারও তার বাবা মার যে বক্তব্য সেটা নিশ্চয়ই শোনাবো দর্শকদের, আপনাকেও শোনাবো। তবে এই মুহূর্তে যাদের কথা আমি বলছিলাম, বা এই যে ডক্টরস ফ্রেটার্নিটির অত্যন্ত সিনিয়র মোস্ট ডাক্তাররা এই অভিযোগটা করছেন, কিন্তু তারপরেও সন্দীপ ঘোষকে কোথাও একটা আড়াল করা হচ্ছে, এই অভিযোগটাই কিন্তু সব থেকে বেশি করে সামনে আসছে। কেন, কি কারণে? এবং এই যে আপনিও একটু আগে চক্রের কথা বলছিলেন, সেই চক্র, সেই গ্যাংটা কি অত্যন্ত সক্রিয় ছিল, যার শিকার হতে হলো তিলোত্তমাকে? এই প্রশ্নগুলো তো খুব স্বাভাবিকভাবে আসছে ডক্টর গাঙ্গুলি। এটা তো যদি যথাযথ তদন্ত হয় সেটাই বেরোবে যে তিলোত্তমা হয়তো এমন কিছু কথা জেনে ফেলেছিলেন বা এমন কিছু ঘটনার সাক্ষী ছিলেন তার ব্যক্তি জীবনে, তার উপর যে অত্যাচারগুলো হয়েছে, যেটা তিনি এক্সপোজ করার পথে হয়তো হাঁটছিলেন, যার জন্য তাকে একেবারে পরিকল্পিতভাবে একটা প্রতিশোধমূলক ঘটনা হিসাবে, অর্থাৎ তাকে অমানবিক পাশবিক অত্যাচার করা হলো তার উপর এবং তাকে মেরে ফেলা হলো, যাতে তিনি কারা করেছে সেটা বলতে না পারেন। এটা বলতে আমাদের খুবই দুঃখ হচ্ছে, কিন্তু পারিপার্শ্বিক ঘটনাবলী থেকে আমাদের কিন্তু এটাই সন্দেহ যে, এবং যেভাবে 1 বছর ধরে আখতার আলী প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য মানে সবাই জানতেন, তৎকালীন ডিএমই ডিএইচএস যারা যারা ছিলেন, অন্য অফিসাররা জানতেন, মুখ্যমন্ত্রীর দপ্তরও সবাই জানতেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। একবার লোক দেখানোর জন্য তাকে 2বার ট্রান্সফার করা হয়েছিল, 2বার ট্রান্সফারই কিন্তু আবার তিনি বাতিল করে, অর্থাৎ প্রফেসরদের ট্রান্সফার করতে মুখ্যমন্ত্রীর সই লাগে, সেই মুখ্যমন্ত্রী নিজে সই করে ট্রান্সফার করেছেন, নিজেই সই করে আবার সেই ট্রান্সফার রদ করে তাকে আবার আরজি করে বসিয়ে দিয়েছেন।
এর পেছনে একটা প্রচুর প্রভাব, এবং সেই প্রভাবটার পেছনে বস্তুগত কারণ, অর্থাৎ শুধু ভালোবাসা বা পছন্দের লোক না, বস্তুগত কারণ। আরজি কর ছিল একটা বেআইনি টাকার খনি, সেই রকম কিছু ব্যবস্থাও কিন্তু তার পেছনে থাকতে পারে, এটা আমার মনে হয়। মানে দুর্নীতির আখড়া, ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে একটা সরকারি হাসপাতাল। কি আশ্চর্য। আমি বাবা মার কথা বলছিলাম, তিলোত্তমার। আমি আসছি ডক্টর গাঙ্গুলি, একটু শুনিয়ে নি এই মুহূর্তে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে কিভাবে সরকারি হাসপাতালে নিরাপত্তা থাকবে, তারপর আরো অনেক অনেক কিছু বলা হয়েছে যে বায়োমেট্রিক চালু করতে হবে, বাইরের লোক যাতে ঢুকতে না দিতে পারে। আপনার মেয়ে কোথাও আজ উদাহরণ হয়ে দাঁড়ালো। একজন মা হিসেবে ভবিষ্যতে যারা পড়তে আসবেন মেডিসিনে বা চিকিৎসক হিসেবে পড়তে আসবেন, মা হিসেবে কি বলবেন যে এই নিরাপত্তাগুলো মানে এতদিন পরে মনে হয়েছে, তাও যদি হয় ভবিষ্যতে যদি সুরক্ষিত হয়, তাও বলবো যে আমরা হারিয়েছি কিন্তু পরে যেন আর কারো না হারাতে হয়, এটাই সবাই সুষ্ঠুভাবে বাঁচতে পারবে, এটাও আমাদের একটা সান্ত্বনা। আরজি করে কেন্দ্রীয় বাহিনী থাকছে তাদের নিরাপত্তার জন্য, এইটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া? হ্যাঁ, বললাম তো, এটাই একটাই না, স্টুডেন্টরা অনেক লড়াই করছে আমাদের জন্য, স্টুডেন্টরা যাতে নিরাপদে থাকে। ডক্টর গাঙ্গুলি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এবং এই সন্দীপ ঘোষ সম্পর্কে শাসক দল তারাও কিন্তু বারবার সরব হয়েছেন। তাদের মুখেও কিন্তু আমরা শুনতে পেয়েছি সন্দীপ ঘোষ সম্পর্কে কি বলেছেন, তারা একটু শুনি। কি মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করার চেষ্টা করছে কেউ? আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে কেউ যেন মিসগাইড না করে। উনি ন্যাশনালে গেলে আবার সেই বিরোধিতা অশান্তি, ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিকল্প কোনো জায়গায় আপাতত রেখে দেন। মানুষ সরকারকে যে ভুল বুঝছে সেটা অনেকটা কেটে যাবে। একজন আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপালকে বাঁচানোর জন্যে আজকে এত বড় ক্ষতির সম্মুখীন আমরা কেন হব? কেউ বা কারা মমতাদির কাছে বোঝানোর চেষ্টা করছে এই একমাত্র প্রিন্সিপাল তৃণমূলপন্থী। ডক্টর গাঙ্গুলি, শাসক দলের মধ্যেও তো তাকে নিয়ে, মানে এই সন্দীপ ঘোষকে নিয়ে নানান বিতর্ক। হ্যাঁ, সেটা আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি, কিন্তু শাসক দলের তো আমরা তো জানি যে একজনই সমস্তটা নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, যিনি আমাদের প্রধান প্রশাসক। এখন তাকে কি বোঝাচ্ছে না বোঝাচ্ছে সেটা আমাদের মতো সাধারণ মানুষের তো জানা বা বোঝা সম্ভব না। কিন্তু যেটুকু আমরা বুঝেছি যে সর্বোচ্চ স্তরের কোনো যোগাযোগ না থাকলে বা প্রশ্রয় না থাকলে বা পিঠ চাপড়ানি না থাকলে এই ধরনের দুর্নীতি এক জায়গায় বসে দিনের পর দিন করে যাওয়া যায় না। বিশেষ করে সেই দুর্নীতি যখন বিভিন্ন জায়গা থেকে সেটা প্রশাসনের সমস্ত স্তরে সেটা জানানো হয়েছে সময় সময়, যার মধ্যে আখতার আলীও আছে, আখতার আলীও করেছে। একদম। ডক্টর গাঙ্গুলি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে আরো একজন বিশিষ্ট চিকিৎসক রয়েছেন, ডক্টর কুনাল সরকার আমার সঙ্গে রয়েছেন সরাসরি। ডক্টর সরকার, আপনাকে স্বাগত। এই মুহূর্তে স্টুডিও থেকে আমি মঞ্জিরা আপনার সঙ্গে কথা বলছি। ডক্টর সরকার, একটু আগেও ডক্টর গাঙ্গুলির সঙ্গে কথা হচ্ছিল, এবং আমরা আজকে যেটাতে ফোকাস করার চেষ্টা করছি যে এই যে সন্দীপ ঘোষকে নিয়ে গত কয়েকদিন ধরে আমরা এত কথা বলছি, তার আগে কিন্তু আখতার আলী সব থেকে বেশি সরব হয়েছিলেন, এবং তিনি প্রাণহানির আশঙ্কা করছেন, তিনি ভীষণভাবে ভয়ে ছিলেন। কথাটা তিনি সকলকে জানিয়েও ছিলেন, মুখ্যমন্ত্রীকে চিঠি পর্যন্ত লিখেছিলেন, তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, তার মানে নিরাপত্তাহীনতায় তিনিও ভুগছিলেন, মানে এই আরজি কর ভয়ের জায়গা, তাই তো? দেখো মঞ্জিরা, কথাটা হলো আমরা আরজি করের ঘটনাটাকে নিয়ে, হ্যাঁ, যখন তুমি আজকে একজন প্রিন্সিপাল অফ মেডিকেল কলেজকে নিয়ে আলোচনা করছো, তখন আমাদের একটু বুঝতে হবে যে আমরা এই পুরো ব্যাপারটাকে তো একটা রহস্য মধ্যে সেই স্বপন কুমারের লেখা বা নিহাল রঞ্জন গুপ্তর লেখা গল্পটাতে পরিণত করতে পারি না। দিস ইজ আ ম্যাটার অফ আ স্টেট যেখানে 10 কোটি লোক থাকে। দিস ইজ আ ম্যাটার অফ আ স্টেট যার 50% ওপর হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট সিস্টেমের উপর দিয়ে যায়। সুতরাং তার তো একটা সুনির্দিষ্ট অ্যাকাউন্টেবিলিটি বলে ব্যাপার আছে। তাহলে এই অ্যাকাউন্টেবিলিটি লাইজ অ্যাট হুজ ডোর? এই অ্যাকাউন্টেবিলিটির হয়তো লাস্ট স্টপটা হলো আমাদের চিফ মিনিস্টার।
তারপরে আমাদের অ্যাকাউন্টেবিলিটি ইজ উইথ অল দি অথরিটিজ ইন দ্য হেলথ ডিপার্টমেন্ট, দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস, ইনক্লুডিং দ্য হেলথ সেক্রেটারিজ। আজকে জিনিসটাকে যদি আমরা একটু পিন পয়েন্ট ভাবে না এগোই প্রথমত, তাহলে আজকে যেটা আমাদের সুপ্রিম কোর্ট অবজারভেশন নিয়েও যেখানে অন্তত আমি খুব হতাশ যে সুপ্রিম কোর্ট হ্যাজ নট অবজার্ভ যে এরকম একটা পাশবিক অব্যবস্থার জবাবদিহি কে করবে, অ্যাকাউন্টেবিলিটি কার কাছে আছে। একটা বাড়িতে চোর ঢুকলেও তো সিকিউরিটি গার্ডটাকে অ্যাকাউন্টেবল হতে হয়। একদম একদম। ডক্টর সরকার, আরেকটা বিষয় খুব ছোট্ট করে আপনার কাছে জানছি, এবং আমার সময়টাও খুব সংক্ষিপ্ত, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে একটা এত বড় একটা দুর্নীতির আখড়া, যা যা অভিযোগ সামনে আসছে আর.জি. করকে কেন্দ্র করে, কোথাও কি একটা এই চক্র, সেই চক্রের কুনজরে পড়ে গিয়েছিল তিলোত্তমা, যার জন্য এরকম একটা পরিণতি? দেখো, সেটা ইজ আ ম্যাটার অফ কনজেকচার, কিন্তু তার থেকেও কি এটা ইম্পর্টেন্ট নয় যে আমাদের বিভিন্ন ধরো আজকে তৃণমূলের মধ্যে, তৃণমূল করাটা তো কোনো অন্যায় নয় কোনো মানুষের পক্ষে, কিন্তু তারা তাদের এই যে বিচারের বাণীকে নীরবে নির্ভীতে মনের মধ্যে ফিক্সড ডিপোজিট করে বছরের পর বছর রেখে দিচ্ছিলেন, তারা যদি এই অভিব্যক্তিগুলো কিছু মাস আগে বা অন্তত একটা বছর আগে করতেন তাহলে হয়তো ঘাটা এত গভীর হতো না আমাদের সমাজের মধ্যে। আই অ্যাপ্রিসিয়েট যে তাদের বিবেক আজকে তাদের হয়তো কারো সুড়সুড়ি কাটছে, কাউকে চিমটি কাটছে, কিন্তু এই বিবেকের চাবুক মারাটা যদি আরেকটু আগে হতে পারতো তাহলে হয়তো একটা প্রাণ বাঁচতো এবং আমাদের রাজ্যের বুকে একটা হাসপাতাল বাঁচতে পারতো। আমাদের এরকম একটা জঘন্য পরিবেশ একটা দেশের বৃহত্তম হাসপাতালকে নিয়ে দেখতে হতো না। ডক্টর সরকার, আপনার কি মনে হয় এই মুহূর্তে তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে সত্যি কোথাও একটা সবাই যে উই ওয়ান্ট জাস্টিস বলছে, জাস্টিস পাওয়া যাবে? সম্ভাবনা এখনো আছে। আমরা 22-23 তারিখ খানিকটা বুঝতে পারবো, কিন্তু এটাও তো আমরা অস্বীকার করতে পারি না যে প্রথম 6-7 দিন যা হয়েছে সেখানে যে সিবিআইর হাতে আমরা কি কোয়ালিটি অফ এভিডেন্স তুলে দিয়েছি, এবং সিবিআই আশা করি তার থেকে একটা কনক্লুশনে আসতে পারবেন। আর প্রতিটা স্টেজে আমাদের মনে রাখতে হবে যে 22-23 তারিখের মোটামুটি একটা আভাস পাওয়া যাবার পর আমাদের কিন্তু সবাইকে আমাদের হসপিটালের কাজকর্মকে একটা যথাযথভাবে রিস্টার্ট করার শুড বি আ ভেরি ইম্পর্টেন্ট সোশ্যাল এজেন্ডা। আজকে আমরা সবাই, আমাদের মধ্যে রাগ আছে, আমাদের মধ্যে গ্রিভেন্স আছে, কিন্তু আমরা অব্যবস্থার প্রতিবাদ করতে গিয়ে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো অ্যান্ড রিজাম্পশন অফ সার্ভিসেসটাকে আমাদের আগামী কয়েকদিনের মধ্যে সেটাকে টপ প্রায়োরিটি বলে মনে করতে হবে। ডক্টর সরকার, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে এই মুহূর্তে অন্তত আমরাও সেই আশাবাদী যাতে বিচার হয়। এই মুহূর্তে সন্দীপ ঘোষ নিয়ে আমরা কথা বলছি, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। কোন কোন অভিযোগগুলো সামনে এসেছে? মূলত আখতার আলী যাদের যে অভিযোগগুলো করেছেন সেগুলো একটু বিগ ওয়ালে আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে দেখাই এই মুহূর্তে কি কি অভিযোগ রয়েছে। যেখানেই দুর্নীতি সেখানেই সন্দীপ, ইচ্ছাকৃতভাবে ফেল পাশ করাতে মোটা টাকা, যে কথাটা কিছুক্ষণ আগে ডক্টর গাঙ্গুলি এবং ডক্টর সরকারও বলছিলেন। আরও কি রয়েছে? পড়ুয়াদের সার্টিফিকেট আটকে রাখা, সেটাও কি টাকার বিনিময়? আরও আছে অভিযোগ। আরও কি কি অভিযোগ? হাসপাতালে চিকিৎসা বর্জ্য পাচারের অভিযোগ রয়েছে। দরপত্র ছাড়াই ফুড স্টল, ক্যান্টিনের বরাত। আর কি কি রয়েছে? হাসপাতালে সরঞ্জাম ক্রয়ে 20% কমিশন, অর্থাৎ আর্থিক বেনিয়ম ছত্রে ছত্রে। যোগ্যতা পূরণ না করলেও কয়েকটি সংস্থাকেই বরাত। আর কি রয়েছে? একাডেমিক তহবিলে লক্ষ লক্ষ টাকা 9-6, এবং আইনের তোয়াক্কা না করে বেআইনি পার্কিং, এক্ষেত্রেও বেআইনি, মানে সবকিছুই বেআইনি। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে বিস্তর অনিয়মের অভিযোগ। কোভিড তহবিল যখন সকলেই হিমশিম খাচ্ছে, যখন ভয়ঙ্কর একটা অবস্থা, তখনও তহবিল 9-6 করে জিম, এরকম একটা ভয়ঙ্কর অভিযোগও রয়েছে। আর এই
এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি আক্তার আলী রয়েছেন, তার মুখ থেকেই শুনবো। আক্তার সাহেব, আপনি তো বিভিন্ন জায়গায় ইভেন আমি আপনার লেখা যে চিঠি মুখ্যমন্ত্রীকে সেটাও একটু আগে দর্শকদের দেখাচ্ছিলাম, কোথায় কোথায় অভিযোগ জানালেন এবং আপনি লিখেছেন আপনার চিঠিতে যে আপনি প্রাণহানির আশঙ্কা পর্যন্ত করছেন। কেন? আমি যখন ওনার বিরুদ্ধে মুখ খুলেছিলাম, ওনাকে এক্সপোজ করছিলাম, ওনার ইররেগুলারিটি, ওনার স্ক্যাম, তখন আমার প্রাণের হুমকি আসতে শুরু হলো। আমার ফোনে মাঝরাত্রিরে ফোন আসতো, ফোনে প্রাণ মারার হুমকি দিত। তা আমি তখন কলকাতা পুলিশ কমিশনারকে কমপ্লেন করেছিলাম, তারপর মুখ্যমন্ত্রী দপ্তরেও করেছিলাম এবং বলেছিলাম যেহেতু আমি এক্সপোজ করেছি এইসব দুর্নীতিকে বলে আমার প্রাণের হুমকি, এবং ওনাকে ইন্টারভিন করতে বলেছিলাম। আচ্ছা, আপনার কি মনে হয় আক্তার সাহেব যে হাসপাতাল, অর্থাৎ এই যে আরজি কর নিয়ে আমরা এতগুলো কথা বলছি, আরজি করের পরিবেশ একেবারে নষ্ট হয়েছে? কারণ আমরা খুব সিনিয়র মোস্ট ডক্টরদের সঙ্গে কথা বলেছি যারা ধারাবাহিকভাবে বলছেন যে আরজি কর কোট আনকোট আবর্জনা স্তূপ। আরজি কর খুব একটা ভালো মেডিকেল কলেজ ছিল, 100 বছর পুরানো মেডিকেল কলেজ, ইস্টার্ন ইন্ডিয়াতে 1 নম্বর র্যাঙ্ক ছিল। কিন্তু জানুয়ারি 2021-এর পরে এই লোকটা আরজি করকে ধ্বংস করে দিল, মানে পুরো ইমেজ নষ্ট করে দিল তোলাবাজির জন্যে, কারাপশনের জন্যে, নিজের স্বার্থে। খুবই আনফর্চুনেট, আজ অবধি এই লোকটার শাস্তি হয়নি। টাইম টু টাইম ডে 1 থেকে এই লোকটার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, আপনারাও সেগুলোকে দেখেননি বোধহয়, বা প্রশাসন দেখেনি। ছাত্রদের আন্দোলন থেকে নিয়ে, ছাত্রদের ফেল করানো থেকে নিয়ে, র্যাগিং থেকে নিয়ে, কারাপশন থেকে নিয়ে, এবং TV9-এর আমি খুবই থ্যাঙ্কফুল কি সবথেকে আগে TV9-এর মাধ্যমে এনাকে আমি এক্সপোজ করেছিলাম। একদম আক্তার সাহেব, আপনি যে যে অভিযোগগুলো করেছিলেন সবার আগে আমরা এবং আমার সহকর্মী সৌরভ সেগুলো সবার আগে তুলে ধরেছেন, যে কারণেই হয়তো সন্দীপ ঘোষের এত রাগ, যেটা তিনি ক্যামেরার সামনে বলেওছেন। কিন্তু বক্তব্য হচ্ছে যে এত দিন ধরে তার বিরুদ্ধে এত অভিযোগ, একটু আগে আমি দেখাচ্ছিলাম সেইগুলো, অনেক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, তারপরেও এই সন্দীপ ঘোষকে কোনোভাবে বাগে আনা যায়নি, বরং তাকে আবার বদলি করা হয়েছে। এই পুরস্কার, কারণটা কি? দেখুন, কারণটা তো সবাই বুঝতে পারছে, আমার আর নতুন করে বলা নেই। কিন্তু আমার ওই সব লোকের কাছে প্রশ্ন আছে কি এই লোকটা যেটা সমাজের জন্যে ক্ষতিকারক, যে ছাত্রদের ক্ষতি করেছে, এই লোককে কি সাপোর্ট করা উচিত হয়? তাদের যদি সন্তান থাকতো তাহলে কি হতো? আমার যদি সন্তান থাকতো, এই বিবেক নিয়ে আমি এই যুদ্ধটা লড়তে শুরু করলাম। তো আমি এটাই বলবো কি যারা ওনাকে সাপোর্ট করেছেন, অনেক করেছেন, আর নয় এখন মানে এটা জাস্টিস করতেই হবে। এই লোকটা শুধু নয়, এই লোকটার সঙ্গে আরও কিছু লোক আছে। এবার এই পুরো নেক্সাসটাকে এখন এক্সপোজ করার আর সময় চলে এসছে। ঠিক আক্তার সাহেব, এই যে নেক্সাসের কথা বলছেন, আপনার চিঠিতে খুব স্পষ্ট করে রয়েছে যে এই দুর্নীতির অন্যতম পাণ্ডা সুদীপ্ত রায়, যিনি শুধু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, শ্রীরামপুরের দুবারের তৃণমূল বিধায়ক। কিন্তু এই সুদীপ্ত রায়ের নাম তো সেভাবে আসছে না আক্তার সাহেব। আমি কমপ্লেন করেছিলাম, তো এবার আমার সঙ্গে যেটা ঘটেছে আমি সেই হিসাবে কমপ্লেন করেছিলাম। বাট ইনভেস্টিগেশন অথরিটি, ইনভেস্টিগেটিং টিম, তাদেরও একটা কর্তব্য আছে ইনভেস্টিগেশন করা। আর যারা যারা যুক্ত, কেন এই নেক্সাসটাকে না ভাঙলে আরও কিছু ইনোসেন্ট স্টুডেন্ট ভিক্টিমাইজ হতে পারে, আমাদের বাংলার ক্ষতি হতে পারে, সমাজের ক্ষতি হতে পারে, আরো স্টুডেন্ট ভিক্টিমাইজ হতে পারে। আপনি বলছেন, ভয়ঙ্কর একটা অভিযোগ করছেন আক্তার সাহেব। এই গ্যাংয়ে এখনো কারা কারা রয়েছে, তাদের কি আইডেন্টিফাই করা হয়েছে? আপনি কোনো খবর পাচ্ছেন? দেখুন, আমি এটা খবর পাইনি, কিন্তু সিবিআই ইনকোয়ারি করছে, তদন্ত করছে। তো আশা করছি কি জাস্টিস হবে তাড়াতাড়ি, মানে এটা প্রকাশ হবে। অনেক ধন্যবাদ আক্তার সাহেব আমাদেরকে সময় দেওয়ার জন্য।